আমরা এখানে WPSC ক্লার্কশিপ 2023 শিফট 4 এর ম্যাথ সলিউশনটা করছি। ঠিক আছে, এর আগে আমরা যে ইংলিশ সলিউশন আছে সেটা তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। আমাদের প্রথম প্রশ্নটা বলেছে যে কমপ্লিট দ্য সিরিজ। এখানে একটা সিরিজ দিয়ে দিয়েছে, সিরিজটা বলেছে প্রথমে 7, 11, 19, 35, 67 কোশ্চেন মার্ক। তাহলে এখানে যে এদের ডিফারেন্স দেখো, এখানে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সিকোয়েন্সের যে কাজটা হয়েছে 7 × 2 - 3 ইকুয়াল টু হচ্ছে 11। একইভাবে 11 × 2 - 3 ইকুয়াল টু 19। একইভাবে 19 × 2 - 3 ইকুয়াল টু 35। 35 × 2 - 3 ইকুয়াল টু 67। একইভাবে 67 × 2 - 3 ইকুয়াল টু 131। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, 131। Find the smallest number by which 5808 should be multiplied so that the product become a perfect square. কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 5808 এই সংখ্যাটার হচ্ছে উৎপাদকে ভেঙে নেব। এই সংখ্যাটা কোন কোন মৌলিক উৎপাদক দিয়ে তৈরি হয়েছে আগে দেখে নিতে হবে। তাহলে এই সংখ্যাটা যদি ভাঙি আমরা, তাহলে আমরা পাবো 2 দিয়ে দিলে হচ্ছে 2904, আবার যদি 2 দিয়ে দাও 1452, তারপরে আবার 2 দিয়ে দাও 726, আবার 2 দিয়ে দাও 363, 3 দিয়ে দাও 12 1 11 11। তাহলে এটাকে আমরা যদি 5808 কে যদি ভাঙি, আমরা এখানে পাবো কত, 2 × 2 × 2 × 2, তাহলে দুটো চারটে, আর এদিকে হচ্ছে একটা 3 আছে আর দুটো 11 আছে। তাহলে দেখো সবাই জোড় গঠন করেছে, এক্স ব্যতিক্রম হচ্ছে 3। এই 3 যদি আর একটা থাকে তাহলে জোড় গঠন হবে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা মৌলিক সংখ্যা হচ্ছে দুটো করে থাকছে, আর দুটো করে থাকা মানে সেই সংখ্যাটা হচ্ছে কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। একটা সংখ্যার মধ্যে সবকটা সংখ্যা যদি দুটো করে থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 এই সংখ্যাটার সাথে যদি আমরা টোটাল সংখ্যাটার সাথে যদি 3 গুণ করে দিই তাহলে 3 ডবল হয়ে যাবে, 3 দুটো হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। অপশন বি হবে তখন রাইট অ্যান্সার। XYZ are the business partners in the business. Twice the capitals of X is equal to the thrice the capital of Y, and the capital of Y is 4 times the capital of Z. If the profit earned is 2970000, what is the share of Y? XY এবং Z একটি ব্যবসার অংশীদার। ব্যবসাটিতে X এর মূলধন দ্বিগুণ Y এর মূলধনের 3 গুণের সমান এবং Y এর মূলধন Z এর মূলধনের 4 গুণের সমান। যদি লাভের পরিমাণ 2970000 টাকা হয় তাহলে Y এর ভাগ কত সেটা জানতে চাইছে। তাহলে XYZ হচ্ছে বিজনেস পার্টনার, XYZ এদের মূলধনের অনুপাতটাকে আমাদের হিসাব করে নিতে হবে। বলছে যে ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান। ঠিক আছে, তাহলে এক্স এর মূলধনের দ্বিগুণ অর্থাৎ এক্স এর মূলধনের দ্বিগুণ মানে 2x ইকুয়াল টু ওয়াই এর মূলধনের 3 গুণ মানে 3y। একইভাবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x/y ইকুয়াল টু 3/2। একইভাবে এখানে আরেকটা বলে দিয়েছে, দেখো ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান। তাহলে ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান, তাহলে 4z। তাহলে এখান থেকে y/z ইকুয়াল টু 4/1 বা 4:1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/y ইকুয়াল টু 3:2 আর y/z ইকুয়াল টু 4:1। তাহলে এখানে আমরা হচ্ছে 3:2 আর 4:1 এখানে দগুণ করে দেবো। দগুণ করে দিলে পাবো হচ্ছে 3 4 12:8:2। তাহলে 6:4:1 এদের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার বলেছি যদি লাভের পরিমাণ এত টাকা হয় তাহলে ওয়াইয়ের ভাগ কত। এবার এটাকে মূলধনের অনুপাতকে আনুপাতিক ভাগার হচ্ছে আমাদের 11 বাই ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6। তাহলে ওয়াইয়ের প্রফিট অফ ওয়াই বা ওয়াইয়ের লাভ ইন্টু 29700। তাহলে ভাগ করলে কত পাবো, 27000, 108,000 এত টাকা। তাহলে ওয়াই কত টাকা মূলধন পেল, 1,08,000 টাকা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অপশন। Simon and Anik save
25% and 40% of their respective incomes. If the expenditure are equal, then find the ratio of the income of সিমন অ্যান্ড অনিক। সিমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে। যদি তাদের খরচ সমান থাকে তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত কত তা নির্ণয় করো। তাহলে সিমন আর হচ্ছে অনিক, ধরি সিমনের আয় ইনকাম মোট আয় কত এক্স টাকা, অনিকের হচ্ছে ওয়াই টাকা। এবার এদের সেভিংস বলে দিয়েছে, সেভিংস বলে দিয়েছে কত দেখো, সেভিংস বলেছে হচ্ছে 25% সেভ করে, তাহলে এক্স বাই 4 টাকা সেভ করে সিমন্স, আর এ 40% সেভ করে মানে 2y বাই 5 টাকা সেভ করে। তাহলে এদের এক্সপেন্ডিচার মানে খরচ কত, এক্সপেন্ডিচার কত হয়েছে সেটা দেখানো যায়। আমরা এক্স ধরেও করতে পারি, কেউ 100 ধরে রেশিও ধরে করলেও হবে। তাহলে সেক্ষেত্রে তাদের এক্সপেন্ডিচার কত হচ্ছে, এক্সপেন্ডিচার এখানে হচ্ছে দেখো এক্সের সাথে বিয়োগ দিলে হচ্ছে 3x বাই 4, আর এখানে বিয়োগ দিলে হচ্ছে 3y বাই 5। এবার বলেছে এই দুটো সমান, অর্থাৎ এই দুটো ইকুয়াল। তাহলে এই দুটো যদি সমান হয় তাদের আয়ের অনুপাত পেয়ে যাবো আমরা এখান থেকে। তাহলে উভয় দিক থেকে 3 উঠে যাচ্ছে, 3 উঠে গেলে পড়ে থাকছে কত এক্স বাই ওয়াই ইকুয়াল টু 4 বাই 5। তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 4:5, অর্থাৎ তাদের আয়ের অনুপাত হচ্ছে 4:5। If day after tomorrow is Saturday, what day was 3 days before yesterday? আগামীকালের পরের দিন যদি শনিবার হয় তবে গতকালের 3 দিন আগে কি বার ছিল। তার মানে আসে যেদিন সেদিনের পরের দিন হচ্ছে স্যাটারডে। তাহলে আগামীকাল কী বার, ফ্রাইডে। আজকের কী বার, আজকে হচ্ছে টুইসডে, এই থার্সডে মানে বৃহস্পতিবার। তাহলে গতকাল, গতকাল মানে বুধবার, এর 3 দিন আগে কী বার ছিল। তাহলে বুধবারের আগে মঙ্গলবার, সোমবার, রবিবার। তাহলে 3 দিন আগের বারটা কী বার হবে, রবিবার। দেখো 3 দিন আগে মানে 1 2 3, 3 দিন আগে কী বার ছিল, রবিবার ছিল। বুধবারের 3 দিন আগে এখান থেকে হচ্ছে রবিবার ছিল, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সানডে বা রবিবার। ইফ 40% অফ পি ইকুয়াল টু 0.75 অফ কিউ ইকুয়াল টু 1/4 অফ আর, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ইস টু কিউ ইস টু আর। তাহলে 40% অফ পি মানে 40/100 পি ইকুয়াল টু 0.75 কিউ। এটাকে তুলে দিলে 100 উঠে যাবে, 100 কেটে গেল। তাহলে এখান থেকে যদি কাটি 5 8 40, 5 15 75। তাহলে পি ইস টু কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 15:8। আবার বলেছে দেখো 0.75 কিউ ইকুয়াল টু 1/4 আর। তাহলে এটাকে 100 উঠে গেলে 100 উঠে যাবে, তাহলে কাটলে হচ্ছে 3/4 হবে এটা। আবার উভয় তলার থেকে 4 আউট হয়ে গেলে তাহলে কিউ ইস টু আর ইকুয়াল টু হবে আমাদের 1:3। এবার দগুণ করে দেবো পি ইস টু কিউ ইস টু আর এর ভ্যালু। তাহলে 15:8 আর 1:3। তাহলে 15:8:3, সরি 24। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। By reducing the selling price of a bookshelf by 2000, a gain 10%, a gain of 10% turn into a loss of 10%. Find the original selling price of the bookshelf. একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়। বইয়ের তাকটির প্রকৃত বিক্রয় মূল্য কত টাকা সেটা জানতে চাইছে। তাহলে দেখো বইয়ের তাকের একটা বিক্রয় মূল্য ছিল, তার বিক্রয় মূল্য হচ্ছে 10% লাভের পরিবর্তে 10% ক্ষতি হয়ে গেছে। তাহলে কস্ট প্রাইস ছিল আর সেলিং প্রাইস 1 আর সেলিং প্রাইস 2। আমরা প্রথমে রেশিও মেথডে করছি শর্ট নিয়মে, তারপরে আমরা লং মেথডে করব। তাহলে কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম সেলিং প্রাইসের দেখো 10% প্রফিট করেছিল, তাহলে মানে 110 টাকা হবে তখন সেলিং প্রাইস। আর সেলিং প্রাইস 2তে দেখো তারপরে গিয়ে দেখেছে যে 10% লস করেছে, তার মানে সেলিং প্রাইস 2তে 90 টাকা হবে। তো দুটো সেলিং প্রাইসের ডিফারেন্স কত হয়েছে, দুটো সেলিং প্রাইসের ডিফারেন্স হচ্ছে 20 টাকা। তাহলে এই 20 ইউনিট মানে কত, 2000 টাকা, যেটা আমাদের বলেই দিয়েছে যে দুটো যে বাই রিডিউসিং দ্য সেলিং প্রাইস অফ এ বুক সেল বাই 2000, মানে একটি বইয়ের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়েছে। 10% বইয়ের তাকটির প্রকৃত বিক্রয় মূল্য। তাহলে এই যে দুটোর লাভ আর লোকসানের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 2000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত,
সরি 1 ইউনিট মানে 100, ঠিক আছে। তো এবার এবার দেখো আমাদের যেটা বলেছে যে বইয়ের তাকটির প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য মানে ফার্স্ট বিক্রয় মূল্য, SP1 বোঝাচ্ছে, তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত ছিল 11, 1100, আর 1 ইউনিট মানে যদি 1100 100 হয়, 1100 মানে 110 ইউনিট মানে কত হবে 11,000, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে, সরি 110 ইউনিটের ভ্যালু হবে 11,000 এত টাকা। যদি কারোর এই মেথডটা বুঝতে অসুবিধা থাকে তাহলে আমরা এলাবোরেট মেথডে করে দিচ্ছি। তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি বইটির ক্রয় মূল্য x টাকা, বইটির ক্রয় মূল্য সমান সমান x টাকা, আর বিক্রয় মূল্য প্রথম 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য সমান সমান 110x বাই 100 টাকা, আর 10% ক্ষতির সময় বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য 90x বাই 100 টাকা। তাহলে এই যে দুটো ডিফারেন্স, অর্থাৎ 110x বাই 100 মাইনাস 90x বাই 100, এই দুটোর ডিফারেন্স কত বলে দিয়েছে দেখো 2000 টাকা। তাহলে বইয়ের তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে গেছে, তার মানে এটার থেকে 2000 বিয়োগ দিলে এইটা পাবো আমরা, 10% লাভের বদলে 10% ক্ষতি আছে। তো অর্থাৎ কি এই দুটো জিনিসের বিক্রয় মূল্য, মানে তুমি যদি এখান থেকে 2000 বিয়োগ দিয়ে সমান সমান 90/x করো সেটাও হবে। তাহলে এখান থেকে পাবো কত 20x বাই 100 ইকুয়াল টু 2000। এখানে কাটাকুটি যদি করি আমরাও তাহলে কত পাবো হচ্ছে 100, তাহলে x এর ভ্যালু হবে কত 110,000 টাকা। এবার আমাদের জানতে আছে তো 110x এর ভ্যালু, তাহলে 110 SP1 এর ভ্যালু মানে 110x বাই 100 ইকুয়াল টু 110 ইন্টু 10,000 বাই 100, দুটো শূন্য কাটলে তাহলে হবে হচ্ছে 11,000, তাহলে ভ্যালু কত 11,000 টাকা। There are 5 students standing in a row. Every student has 2 more books than the student in front of her. Then the total number of books is, 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রটির থেকে 2টি করে বই বেশি আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত। তাহলে 5 জন ছাত্র আছে দাঁড়িয়ে, তাহলে 5 জন ছাত্রকে আমরা যদি ধরে নিই ABCDE, 5 জন ছাত্র আছে, তাহলে ধরো প্রথম ছাত্রের কাছে একটা বই থাকতে পারে, তো তাই দ্বিতীয়টার কাছে 2টো করে বই বেশি বলেছে, তাহলে দ্বিতীয় জনের 3টে হবে যদি একটা বই থাকে, তারপরে 5, তারপরে 7, তারপরে কত হবে 9। এবার যদি প্রথম জনের কাছে 2টো বই থাকে, অন্য সংখ্যা বসতে পারে, আমরা একটা ধরেছি কি বিজোড় সংখ্যা ধরে, বিজোড় এটাকে জোড় ধরে করছি, তাহলে 2, 4, 6, 8, 10টা হবে তখন। তাহলে দেখো এবার তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত, তাহলে যখন সবকটা জোড় সংখ্যা যোগ করবো তখন অবশ্যই ইভেন নাম্বার আসবে, সবকটা বিজোড় সংখ্যা যখন যোগ করবো তখন কি আসবে, তাহলে 9 7, এবার দেখো বিজোড় সংখ্যা আবার এখানে সংখ্যা হচ্ছে তোমার 5টা, তাহলে সেটাও আর বিজোড়, তাই না, 57, 16 আর 5, 21 আর 4, 25। তাহলে যেহেতু বিজোড় সংখ্যা, তুমি যে সংখ্যায় নাও না কেন সবকটা বিজোড় সংখ্যা, আবার টোটাল কাউন্ট যেটা 5 জন এখানে রয়েছে সেটাও বিজোড়, তাই জন্য এখানে সবসময় কি আসবে অড আসবে, মানে বিজোড়ই আসবে, যোগফলটা কি আসবে বিজোড়, আর এখানে যোগফলটা সবসময় আসবে কি জোড়। তাহলে এই কারণের জন্য জোড়ও হতে পারে, অ্যান্সারটা বিজোড়ও হতে পারে। A sum of money amounts to 9,800 after 5 years and 12,005 after 8 years. At the same rate of simple interest, the rate of interest per annum is, একটি অর্থমূল্য সমপরিমাণ সরল সুদের হারে 5 বছরে 9,800 টাকা এবং 8 বছরে 12,500 টাকা হয়, বাৎসরিক সুদের হার কত সেটা বের করতে বলল। সুদ আসল হচ্ছে 12,005 টাকা, আর 5 বছরের সুদ আসল হচ্ছে 9,800 টাকা, তাহলে হচ্ছে 3 বছরে দুটো সুদ আসল বিয়োগ দিলে কি পাবো আমরা, সুদ পাবো, সুদ হচ্ছে 2,205 টাকা। ওকে, তাহলে 3 বছরের সুদ পাওয়া গেছে, তাহলে 1 বছরের সুদ কত হবে, এখানে 1 বছর বা হয় 5 বছর না 8 বছরের সুদ বের করতে হবে, নাহলে আমরা ওই সিম্পল ইন্টারেস্টটা বের করতে পারবো না, এখানে হচ্ছে 5 বছরের সুদটা বের করেছি, তাহলে 5 বছরের সুদ হবে হচ্ছে
2205 গুণ 5/3, তাহলে কাটাকুটি করলে 3 7 21, 10 3 3 9, আবার হচ্ছে 15, 3 5 15, 735 ইন্টু 5 টাকা, 5 বছরের সুদ হলো আমাদের। এবার 5 বছরের সুদ তো আমরা বেরিয়ে গেছে এত টাকা, এবার আমাদের সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার মানে সূত্র হচ্ছে সুদের হার মানে কত হবে, 100 গুণ সুদ হচ্ছে আমাদের 735 গুণ 5, এটা হচ্ছে সুদ 100 গুণ আই। আর এখানে আসল হচ্ছে আমাদের 5 বছরের, দেখো আসল বের করতে হবে, গুণ করতেই হবে। 5 5 25 5 হাতে 2, 3 5 15 আর 2 সরি 5 5 25, হ্যাঁ 15 2 17 7 হাতে 1, আর 5 7 35 আর 1 36, 3675 টাকা, এত টাকা হচ্ছে আমাদের সুদ হয়েছে 5 বছরে। তাহলে আসল 5 বছরের সুদ আসল হয়েছিল 9800 টাকা বিয়োগ 3675 টাকা, এটা বিয়োগ হবে। 5 2 হাতে 1, 6 7 আর কত হলো 8, 1 3 এর কত হলো 9, 6, 6125 টাকা হচ্ছে আসল। তাহলে 6125 আসল, এটা 5 বছরের তাহলে 5 5 কেটে গেল আমাদের। এবার 4 100 দিয়ে কাটলে হচ্ছে 4, 25 কাটলে হচ্ছে 25 দিয়ে কাটলে 24, 5 245, 245 হচ্ছে আমাদের আর এখানে হচ্ছে 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে হচ্ছে 3 5 15 5 হাতে 1, 3 যদি 12 আর 3 হাতে 1, হ্যাঁ 3 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে সুদের হার হচ্ছে আমাদের 12%, সুদের হার পেয়ে গেলাম আমরা কত, 12%। 3 positive integers x, y, z are such that x plus y z plus z is even, then which one of the following is not correct? 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা x y এবং z এমন যে x plus y plus z একটি জোড় সংখ্যা, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? তাহলে x plus y plus z একটা কি সংখ্যা, ইভেন নাম্বার। 3টে পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে এমন যে যেখানে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড যোগ করলে সবসময় জোড় সংখ্যা আসবে, এগুলো যোগফল কী হবে, জোড় সংখ্যা, এটা বলে দিয়েছে আমাদেরকে। বলছে তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? সবকটা সংখ্যায় বিজোড় হতে পারে। দেখো একটা জিনিস খেয়াল করো, সবকটা সংখ্যাতে বিজোড় নেই, তাহলে বিজোড় সংখ্যা হলে কী হবে, 3 যোগ 5 যোগ 7, তাহলে 7 মাঝে 12 3 15, তাহলে এটা কন্ডিশন হচ্ছে না, খাটবে না। এবার যদি বলেছে সবকটা সংখ্যায় জোড়, তাহলে 2 যোগ 4 যোগ 6, তাহলে কত হচ্ছে আমাদের, 6 4 10 দিয়ে 12, এটা কন্ডিশন খাটছে। আবার যদি বলেছে এক্স ওয়াই বিজোড় হতে পারে এবং জেড জোড় সংখ্যা হতে পারে, তাহলে দুটো সংখ্যা বিজোড় নিচ্ছি আমরা, 3 যোগ 5 বিজোড় নিলাম, আর একটা নিলাম কি জোড়, সেটা হচ্ছে 6 নিয়ে নিলাম, তাহলে 5 আর 3 8 আছে 14, তাহলে এই কন্ডিশনটা মিলছে। আর ওয়াই জেড বিজোড় হতে পারে এক্স জোড় সংখ্যা, তাহলে এক্স জোড় সংখ্যা ধরো 2 নিলাম, তাহলে এক্ষেত্রে কি হবে, 2 আর এদিকে 4, সরি ওয়াই জেড হচ্ছে বিজোড় বলেছে, 3 যোগ 5, তাহলে 5 আর 3 8 আর 2 10, তাহলে এটাও খাটছে। তাহলে খাটছে না কোনটা, এটা। তাহলে আমাদের বলেছে কোনটি সঠিক নয়, তাহলে সবকটাই বিজোড় হতে পারে, এটা সঠিক নয়। অল অফ দেম মে বি অড, এটা হচ্ছে ইনকারেক্ট। ইন আ পন্ড দ্য নাম্বার অফ লোটাস বিকামস ডাবল ইন দ্য নেক্সট ডে, ইফ ইট টেক্স 15 days টু কভার দ্য হাফ অফ দ্য পন্ড, দেন ইন হাউ মেনি ডেজ দ্য এন্টায়ার পন্ড উইল বি কভার্ড বাই লোটাস। একটি পুকুরের পদ্মফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়। যদি 15 দিনে পুকুরটি অর্ধেক ভর্তি হয়, তাহলে কত দিনে সম্পূর্ণ পুকুরটি পদ্মফুলের দ্বারা ভর্তি হবে? তাহলে প্রথমে পদ্মফুলের সংখ্যা ধরো এক্সট্রা ছিল, তাহলে পরের দিন হবে, প্রথম দিন যদি এক্সট্রা হয় তার পরের দিন 2x হয়ে যাবে। এবার বলেছে যে 15 দিনে অর্ধেক হয়েছে, হাফ, 15 দিনে অর্ধেক হয়েছে, তাহলে ফুল হতে কত দিন হবে, কারণ ডবল হবে, তো ডবল হওয়া মানে অর্থাৎ 16 দিনে গিয়ে ডবল হয়ে যাবে। 16 দিনে হাফটা কী হয়ে যাবে, হাফ ইন্টু 2, অর্থাৎ পুরো এক অংশ হয়ে যাবে না, তাহলে 16 দিনে পুকুরটা পুরো ভর্তি হয়ে যাবে। Two stations X and Y are 465 kilometer distance. A train starts from X towards Y at 10 a.m., which is a speed of 65 km per hour. Another train leaves from Y towards X at 11 a.m. at a speed of 35 km per hour. Find the time when both the trains meet. দুটি স্টেশন এক্স এবং ওয়াই এর দূরত্ব 465 কিমি। একটি ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াই অভিমুখে 65 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো, আরেকটি ট্রেন সকাল 11টায়
ওয়াই থেকে এক্স অভিমুখে 35 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। কটার সময় দুটি ট্রেন মিলিত হবে? তাহলে দেখো দুটো স্টেশন আছে এক্স ওয়াই, একটা এক্স একটা ওয়াই স্টেশন। এই এক্স আর ওয়াই স্টেশনের ডিস্টেন্স কত? 465 কিলোমিটার। এবার বলেছে এ ট্রেন স্টার্ট হয়েছে, একটা এ ট্রেন আছে, সেটা এক্স থেকে ওয়াইয়ের দিকে যাচ্ছে। এই ট্রেনটা 10টার সময় স্টার্ট করেছে, 10 AM, স্টার্টিং টাইম হচ্ছে 10 AM। এবার এর গতিবেগ হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। এর গতিবেগ হচ্ছে কত? 65 কিলোমিটার পার আওয়ার। আবার অন্য দিক থেকে একটা ট্রেন আসছে, অ্যানাদার ট্রেন, মানে এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, যে ট্রেনটা ওয়াই থেকে এক্সের দিকে যাচ্ছে, যার গতিবেগ বলে দিয়েছে 35 কিলোমিটার পার আওয়ার। এস যাত্রা শুরু করেছে কটার সময়? 11টার সময়, 11 AM। তাহলে এই যে 1 ঘন্টার ডিফারেন্স, 1 ঘন্টার ডিফারেন্সে কী হবে? এক্স এই এ ট্রেনটা কিছুটা এগিয়ে যাবে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটা পথ যাবে? 65 কিলোমিটার পথ যাবে, কারণ বলেই দিয়েছে গতিবেগ 65 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 65 কিলোমিটার পথ যাবে। তাহলে বাকি থাকলো কতটা? 465 মাইনাস 65, মানে হচ্ছে 400 কিলোমিটার পথ বাকি রয়েছে। এই 400 কিলোমিটারের মধ্যেই দুটো ট্রেনের মিলন হবে, মিট করবে, ঠিক আছে? তো তাহলে সেই টাইমটা কত সেটা বের করতে হবে। তাহলে এবার আমাদের দেখো প্রথম হচ্ছে 465, আচ্ছা ইন 1 আওয়ার, এটা লিখে দিই। তাহলে ইন 1 আওয়ার ট্রেন এ গো, সরি ট্রেনে ট্রাভেল কত কিমি ট্রাভেল করবে সেটা দেখতে হবে। ট্রেন এ ট্রাভেল 65 কিলোমিটার, কারণ গতিবেগ 65 কিলোমিটার বলে দিয়েছে। তাহলে এই তারপরে ডিস্টেন্সটা কত থাকলো? 400 কিলোমিটার ডিস্টেন্স, দুটো ট্রেনের ডিস্টেন্স যোগ করলো যে 400। এবার এর মধ্যে তাদের যেহেতু বিপরীত দিক থেকে যাচ্ছে, তাই জন্য মিড রিলেটিভ স্পিডটা কী হয়ে যাবে? আমাদের যোগ হয়ে যাবে। এখানে রিলেটিভ স্পিড আছে 65 যোগ 35, যোগ হয়ে গেল। এবার এটা মিট করবে কখন সেটা আমাদের জানতে হয়েছে। তাহলে 400/100, 0 0 কেটে গেল। তাহলে 4 ঘন্টা বাদে তারা মিট করবে, 4 আওয়ার, 4 ঘন্টা বাদে তারা মিট করবে, ঠিক আছে? দেয়ার মিটিং টাইম, দেয়ার মিটিং টাইম, তাদের মধ্যবর্তী স্থানের যে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই তাদের রিলেটিভ স্পিডের যোগফল, তাদের স্পিডের যোগফল অর্থাৎ রিলেটিভ স্পিড, সেটা করলে পাওয়া গেলো 4 ঘন্টা। তাহলে হিসেব ছিল কটা? 11টার সময়। তাহলে 11 AM দেয়ার মিটিং টাইম, তাদের মিলনের সময় কখন হবে? 4 আওয়ার, 11 AM প্লাস 4 আওয়ার, তার মানে কত আছে? 12টা, দুপুর 3টে, 3 PM। তাহলে তারা মিলবে কটার সময়? দুপুর 3টের সময় তারা একসাথে মিলিত হবে। A student went to school by cycle in 10 km/h speed and returned back in 15 km/h speed. What is the average speed of the entire ride? একটি ছাত্র 10 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে এবং 15 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এসেছে। সম্পূর্ণ যাত্রাটির গড় গতিবেগ কত সেটা জানতে হয়েছে। তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা স্থির, মানে এই ডিস্টেন্সটাই গিয়েছে আবার এই ডিস্টেন্সে এসেছে, কিন্তু স্পিড ভিন্ন। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ স্পিডের যে সূত্রটা হবে 2xy/x + y, দুটো অ্যাভারেজ স্পিডের গুণফলের সাথে 2 গুণ বাই অ্যাভারেজ স্পিড দুটো যোগফল। তাহলে এখানে অ্যাভারেজ স্পিড দুটো কত আছে? সবকটা একই ইউনিট আছে, 10 × 15, তার সাথে একটা 2 গুণ হয়ে গেল, আর এদের যোগফল হবে 10 + 15। তাহলে আছে 2 × 10 × 15/25। তাহলে কাটাকুটি করলে 3 5 2, 2 × 4 3, সেটি 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 12 কিমি প্রতি ঘন্টা বেগে এরা, যদি ছেলেটার যাত্রাপথের গড় গতিবেগ কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে একটা সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি হবে? এখানে 9 - 1 পূর্ণ 2 9 অফ 3 পূর্ণ 3 11 ভাগ 5 পূর্ণ 1 7 অফ 7/9। অফ মানে আমরা জানি, অফ বাই এর মানে থাকলে আছে গুণ, এটা আমরা জানি। তাহলে এখানে কি হবে? 9 - 9 কে 9 2 11/9 গুণ, অফটা উঠে গিয়ে গুণ হয়ে গেল, 3 11 33 আর 3 36/11 ভাগ 5 7 35 এর 36/7 গুণ 7 9। কাটাকুটি করলে এখানে 4, এখানে হচ্ছে কেটে গেল 1 হবে, এখানেও কেটে গেল,
9 দিয়ে কাটলে এখানে 4, তাহলে 9 মাইনাস 4 ভাগ 4, এই ভাগটা উঠে গিয়ে গুণ চিহ্ন হয়ে যাবে, মাইনাস 4 ইন্টু 1/4 কেটে গেল, তাহলে 9 থেকে 1 বিয়োগ হবে, তাহলে কত হবে 8, তাহলে 8 ইজ দ্য রাইট অ্যান্সার। Present population of a town is 20000. The population will increase by 10% and in the first year and 15% in the second year. The population of the town after 2 years is, একটি শহরের বর্তমান জনসংখ্যা এত, জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম বছরে 10% এবং দ্বিতীয় বছরে 15% হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা জানতে গেছে। তাহলে শহরের জনসংখ্যা এটা সাধারণত এই সূত্র দিয়ে হয় আমাদের, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এই সূত্র দিয়ে হবে। তো আমরা এখানে ডাইরেক্ট, যেহেতু দুটো আলাদা আলাদা বছর আলাদা সুদের এই আলাদা আলাদা ইনক্রিজ রেট বলেছে, তাই জন্য আমরা এখানে ডাইরেক্ট করতে পারি এটা এইভাবে, 3টে ইন্টু, এখানে হচ্ছে প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 110/100 এটা বৃদ্ধি পাবে প্রথম বছর। তারপরে দ্বিতীয় বছরে এটা হচ্ছে মানে যখন আমরা চক্রবৃদ্ধি হারে যখন হিসাব করি তখন হচ্ছে কী হয়, পুরো জিনিসটাই আসল হয়ে যায়, তখন এক্ষেত্রে হবে আবার 15% বৃদ্ধি হয়েছে, তাহলে 115/100, তাহলে 0 কাটলো, এখানেও 0 কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো কত, 20 ইন্টু 110 ইন্টু 115, তাহলে হচ্ছে 2200 ইন্টু 115, তাহলে এখানে পড়ে থাকলো 00, তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি এখান থেকে পাবো হচ্ছে 115 দুগুণে 230 শূন্য, হাতে 23, 15 দুগুণে 230 আর 23 253, 253, তাহলে আমাদের অ্যান্সার হবে এ। 2 বছর বাদে জনসংখ্যাটা হবে 253,000। চুজ দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং দ্য ফলোয়িং, এখানে গ্রেটেস্ট নাম্বারটা বের করতে বলেছে। তো প্রথমটা দিয়েছে আমাদের 5 প্লাস 5 হোল স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার, আর এই দুটো পাওয়ার দুটো কী হয়েছে এখানে গুণ হয়ে যায়, যখন দুটো ব্র্যাকেটের পাওয়ার থাকে তখন মাথায় পাওয়ারগুলো কী হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে 10 টু দি পাওয়ার 4। তারপরে দেখো এখানে 10 টু দি পাওয়ার 4 মানে 10 একের বিটে 4টে শূন্য হবে। তারপরে বলেছে যে 5 ইন্টু 5 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 5 কিউব টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে 5 টু দি পাওয়ার 6, তার স্কোয়ার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 মানে 6 টু 5, 6 টু 3125, 3125 এর সাথে হচ্ছে হিসাব করলে যে 25 3125 ইন্টু 5, 5 5 5 125, 5 5 6 15, 1565, আর এদিকে হচ্ছে আমাদের 5 প্লাস 5 প্লাস 5 তার হোল কিউব রয়েছে, তার মানে হচ্ছে 15 কিউব। 15 কিউব মানে কত, 15 কিউব, 15 কিউব মানে হচ্ছে 3125, সরি 3375 লেখা বলেছে, 3375, 15 কিউব মানে 3375, আর এদিকে পড়ে আছে দেখো 5 টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার 5, তাহলে 4টে হিসাব হয়ে গেল, 4টে হলে হিসাব করলে পাবো হচ্ছে 1 2 3 4, হ্যাঁ, তাহলে হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5, তাহলে 5 টু দি পাওয়ার 5 মানে কত, 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5, 4 ইন্টু 3125, তাহলে হচ্ছে 4 25 100 শূন্য, হাতে 1, 4কে 4 একে 5, 3 4 12, 12,500। তাহলে এর মধ্যে বলেছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা অবশ্যই কোনটা হচ্ছে, এইটা হচ্ছে, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হবে 555 স্কোয়ার, 555 এর গুণ ইন্টু স্কোয়ার, এটা হবে বি, নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। 2 taps A and B can fill a tank in 5 hours and 20 hours respectively. If both the taps are open, then due to a leakage it took 30 minutes more to fill the tank.
ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল হাউ লং উইল ইট টেক ফর দ্য লিকেজ অ্যালোন টু এমটি দ্য ট্যাঙ্ক। এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা ও 20 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কটিতে ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট বেশি সময় লাগে। যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় পরে ট্যাঙ্কটি খালি হবে এটা জানতে চাইছে। তাহলে এ পাইপ আর বি পাইপ আছে। এ পাইপ হচ্ছে 5 ঘন্টায় ভর্তি করে আর বি পাইপ 20 ঘন্টায় ভর্তি করে। তাহলে এদের এলসিএম কত হবে? 20। এবার এদের ওয়ার্ক এফিসিয়েন্সি, পাইপ দুটোর ওয়ার্ক এফিসিয়েন্সি হবে কত? 4 আর 5 1। তাহলে টোটাল টাইম কত লাগবে? এ আর বি যখন ভর্তি করবে টোটাল টাইম লাগবে হচ্ছে টোটাল টাইম বাই এ অ্যান্ড বি। টোটাল টাইম লাগবে কত আমাদের? 20 ইউনিট আর এদিকে হচ্ছে 4+1 ইউনিট। যেহেতু একসাথে যখন করবে এ প্লাস বি যখন একসঙ্গে করবে তখন হচ্ছে তাদের টোটাল টাইম লাগবে এইটা 20/5 মানে যে 4 ঘন্টা সময় লাগবে। বলছে যে একটা লিকেজ আছে, এই লিকেজ থাকার জন্য আরও 30 মিনিট বেশি সময় লাগছে। তাহলে লিকেজটা যদি টোটাল তো 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা প্লাস 30 মিনিট, তাহলে এক্ষেত্রে হবে 4 ঘন্টা 4.30 ঘন্টা বা 4×1=2 ঘন্টা বা 9/2 ঘন্টা এটা লাগবে সময়। এবার আমরা ধরে নিচ্ছি যে লিকেজটা দিয়ে বলছে পাইপ দুটো পুরো ট্যাঙ্ক ভর্তি করে দিচ্ছে, এবার লিকেজটা শুধু খোলা রয়েছে। সেই লিকেজ দিয়ে জলটা কতক্ষণে ট্যাঙ্কটার পুরো খালি করে দেবে? জল বেরোচ্ছে লিকেজ দিয়ে, সেই লিকেজ দিয়ে বেরোনোর জন্য কতক্ষণে খালি হবে? তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা, ধরি ছিদ্র দিয়ে x ঘন্টায় পুরো ট্যাঙ্কটি খালি হবে। ওকে, তাহলে x ঘন্টায় যদি খালি হয় আমাদের, তাহলে এক্ষেত্রে আমরা কি ধরতে পারি? এখানে রেশিও মেথডেও করতে পারো, আমরা এমনি প্লেন মেথডেও করতে পারো, যেটা খুশি। তাহলে 1 ঘন্টায় এ পাইপটা পুরো ভর্তি করতে 5 ঘন্টা নিচ্ছে, তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? 1/5 অংশ। পুরো বি হচ্ছে 20 ঘন্টায় পুরোটা ভর্তি করছে, তাহলে 1 ঘন্টায় 1/20 অংশ ভর্তি করবে। একইভাবে x ঘন্টায় যেহেতু পুরোটা খালি করছে তাই জন্য বিয়োগ হলো, তাহলে 1/x ঘন্টায় খালি হয়ে যাবে। আবার এর পুরো এই ঘটনাটা হচ্ছে এরা যখন ভর্তি করছে আর এ খালি করছে ছিদ্রটা, এই পুরো ব্যাপারটা ঘটতে এবং পুরো ট্যাঙ্কটা ভর্তি সময় নিচ্ছিল কত? 9/2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি হবে? পুরো যখন দুটো পাইপ একসাথে ভর্তি করবে তার সাথে ছিদ্র দিয়ে জল বেরোবে, এই ঘটনা 1 ঘন্টায় ঘটলে হচ্ছে 2/9 অংশ খালি হবে, 2/9 অংশ খালি হবে। এবার লসাগু করে দেবো আমরা। লসাগু করলে কি পাবো? 20 করলে হচ্ছে 4 + 1 আর এক্সটা 1/xটা এদিকে নিয়ে যাচ্ছি আর 2/9টা এদিকে আনছি। 2/9 = 1/x বা 5/20 মাইনাস 2/9 = 1/x। তাহলে এখান থেকে হিসাব করলে কাটাকুটি করলে 1/4 এটা, বা এখান থেকে আমরা পাবো হচ্ছে লসাগু করলে পাবো 36। তাহলে 9 - 8 = 1/x বা এক্স এর ভ্যালু হয়ে যাবে আমাদের কত? 36। তাহলে 36 ঘন্টা সময় লাগবে পুরো ছিদ্র দিয়ে ট্যাঙ্কটা খালি করতে। If LCM and HCF of 2-digit numbers x and y is 36 and 6 respectively, তাহলে x হচ্ছে less than y equal to y, then x is to y এর ভ্যালু কত হবে? তাহলে LCM আর HCF বলে দিয়েছে যে এত। তাহলে আমরা কি জানি? সংখ্যা দুটোর গুণফল সমান সমান LCM গুণ HCF, অর্থাৎ xy = 36 × 6, এটা আমরা জানি। xy এর ভ্যালু কত হবে? 216। এইবার এদের xy এর মানটা বের করতে হবে। তাহলে 216 কীভাবে তৈরি হতে পারে আমাদের? 216 এর যদি উৎপাদকগুলো আমরা দেখি তাহলে আমরা কি পাবো? 216 এর মধ্যে আছে দেখো 2 আছে, কতগুলো আছে দেখা যাক, 36, মানে হচ্ছে 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা আছে আমাদের। এবার এটাকে দিয়ে কত রকম উপায়ে 216কে আমরা তৈরি করতে পারি। তাহলে এখান থেকে পাবো দেখো 2 × 4 3 × 4 = 12 আর এদিকে 3 × 3 = 9 9 × 2 = 18। তাহলে 12 গুণ 9, এক্স ছোটো হবে, 12 গুণ 18তে একটা পাচ্ছি। আর একটা কী পাচ্ছি আমরা? তাহলে এখানে x is to y এর ভ্যালুটা বের করবো। x এর ভ্যালু সবসময় ছোটো রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। 3 × 3 = 9, 3 × 2 = 6, 2 × 12, 12 × 2 = 24। তাহলে হচ্ছে 9 × 24। আর একটা তৈরি করতে পারি আমরা, তাহলে হচ্ছে 12:18 করলে আমরা কত পাবো? 3 দিয়ে দিলে হচ্ছে 4,
সরি 2:3। আর 9:24 করলে কত পাবো? 9:24 করলে হচ্ছে আমাদের হবে 3:8। তাহলে এই আমাদের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে একটাই অপশান মিলছে আমাদের, যেটা মিলছে হচ্ছে 2:3। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে এ, 2:3। হোয়াট ইজ দ্য কনভার্টেড স্পিড অফ 2.2 মিটার পার সেকেন্ড ইন কিমি পার আওয়ার? 2.2 মিটার পার সেকেন্ড গতিবেগের কিমি পার ঘন্টার গতিবেগ পরিবর্তিত কত হবে? তার মিটার পার সেকেন্ড রয়েছে, তাহলে 2.2 মিটার পার সেকেন্ড মানে কি 9×18=20/9, এটাকে আমাদের কি নিয়ে যেতে হবে? কিমি পার আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে 18/5 দিয়ে আমরা কি করব? গুণ করে দেবো 5। গুণ করলে কিমি পার আওয়ারে চলে যাবে 4/2, তাহলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে গতিবেগ হবে, এটার মান হবে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। What is the least positive integer to be added 8270 so that it will be divisible by 16? 8270 সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 8270 এর সাথে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করব? 16 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 16 দিয়ে ভাগ করে দেবো আগে। 5 16 80, 27 16 16, 11 110 হচ্ছে 6 16 96, তাহলে 4 14। তাহলে দেখো কোন ধনাত্মক সর্বনিম্ন বলেছে, তাই না? তাহলে আমরা ভাজকের সাথে হচ্ছে ভাগশেষটা বিয়োগ দিয়ে দেবো। তাহলে ভাগশেষ বিয়োগ দিলে কত পাবো? 2। এবার এই 2টা যেটা এলো সেই ভ্যালুটা হচ্ছে ভাজকের সাথে ভাজ্যের সাথে যোগ হয়ে যাবে। তাহলে 8270 এর সাথে যোগ হয়ে গেল, 2 যোগ হয়ে গেল, তাহলে পাবো কত? 8270 তাহলে 2 এই সংখ্যাটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন 2 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 2 16 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। A merchant buy 2 kinds of coffee, one at the rate of 8,000 per quintal and another at the rate of 10,000 per quintal. He mixed them in a proportion of 10:6 respectively. If he wants up to profit of 20% on the whole transaction, then what price per quintal he must sell the mixture in the coffee? একজন ব্যবসায়ী দু প্রকার কফি যথাক্রমে 8,000 এবং 10,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10:6 অনুপাতে বিস্তৃত করলেন। তিনি মোটের ওপর 20% লাভ করেন, তবে ওই মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রি করবেন? তাহলে 8,000 টাকা কুইন্টাল দরে 10 কুইন্টাল, আর 6,000 এই 10,000 টাকা কুইন্টাল দরে কী করেছে? 6 কুইন্টাল বেচে দিয়েছে। তাহলে টোটাল বিক্রি করেছে মাল 10 + 6। তাহলে তার হচ্ছে এসপি কত হবে? তাহলে এখানে হচ্ছে কস্ট প্রাইস তৈরি হবে এখানে হচ্ছে 8 10 80, আর এদিকে হচ্ছে এদিকে তলায় হচ্ছে 16, আর উপরে হচ্ছে 8 হচ্ছে 14 14,000 888, ঠিক আছে। এত টাকা তার হচ্ছে এবার এর উপরে আবার 20% লাভ করতে চাইছে তিনি। তাহলে 20% লাভ মানে কত? 120/100, 0 কেটে গেল। তাহলে এখানে কাটাকুটি করলে কত পড়ে থাকবে? কাটাকুটি করলে পড়ে থাকবে হচ্ছে এখানে 16 দিয়ে কাটলে হচ্ছে 4 4 16, আর এদিকে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 3 0 30, আর এদিকে কাটলে পাবো আমরা হচ্ছে 3 4 12 20, 4 5 20, 3500। ঠিক আছে, তাহলে তার মিশ্রিত কপি কত কুইন্টাল দরে বিক্রি করবে? তাহলে 0 0 0 সরি একটা 0 কম হবে, একটা 0 কম হবে এখানে। তাহলে এখান থেকে কত পাবো? 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 10। তাহলে 10,500 টাকায় যদি তিনি প্রতি কুইন্টাল দরে মিশ্রিত কপি বিক্রি করেন তাহলে তার 20% লাভ হবে। এখানে সূত্রটা হচ্ছে কি, এখানে যে রেশিওটা বলে দেবে সেই রেশিওর সাথে প্রত্যেকটা কুইন্টাল পার কুইন্টাল কত করে হিসাব করেছে সেটা গুণ করে দেবো, আর তলায় রেশিওর অনুপাতটা যোগ করে দেবো। রেশিও বা যে ভ্যালুটা বলবে সেই ভ্যালুটা যোগ করে দেবো। এবার যত পার্সেন্ট লাভ বলবে সেটা হচ্ছে গুণ করে দেবো এই ক্ষেত্রে।
The market price of a bicycle is 4,000. While selling the bicycle, if two successive discount 20%, 10% are allowed, then the customer will save it for. একটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। সাইকেলটি বিক্রয় করার পর পরপর দুবার যথাক্রমে 20% আর 10% ছাড় দিলে ক্রেতার মান বাঁচবে কত টাকা? তাহলে 4,000 টাকা হচ্ছে বাইসাইকেলের ধার্য মূল্য, এর উপরে 20% ছাড় দিয়েছে, তাহলে 20% ছাড় দিলে কত পার্সেন্ট পে করতে হচ্ছে ক্রেতাকে? 80%। আবার 10% সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 90% তাকে এক্ষেত্রে পাবে। তাহলে 0 0 কেটে গেল, এখানেও একটা 0 কেটে গেল, তাহলে 0 0 কাটলো, তাহলে হচ্ছে 4 ইন্টু 7 টু 0, তাহলে হচ্ছে 0 4 দুগুণে 8, 4 7 28, 88 টাকা তাকে পে করতে হচ্ছে। বলছে কত টাকা ছাড় দিতে হবে তাকে, তাহলে 4,000 টাকা থেকে 88 টাকা তাকে পে করতে হচ্ছে, তাহলে 4,000 বিয়োগ 2880, তার মানে হচ্ছে 20 9 11 1120 টাকা হচ্ছে তার সেভ হবে। তার সেভ হবে কত টাকা? 1120 টাকা। The population of a city is 6,000 and 3 by 12th of the population is male and rest of them are female. If the 30% of the male are married, then the percentage of the married females in the city is. একটি শহরের মোট জনসংখ্যা 6,000 এবং মোট জনসংখ্যা 3/12 অংশ পুরুষ, বাকিরা মহিলা। যদি পুরুষের 30% বিবাহিত হয় তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? তাহলে 6,000-এর মধ্যে 3/12 অংশ কি আছে? মেল। তাহলে কাটাকুটি করলে 500, তাহলে 1500 হচ্ছে মেল, এটা হচ্ছে মেল পার্সন, ঠিক আছে, পুরুষ। এবার বাকিটা হচ্ছে মহিলা, তাহলে মহিলা কত? ফিমেল হচ্ছে 6,000 বিয়োগ 1500, তাহলে 4500 জন হচ্ছে ফিমেল। যদি পুরুষের 30% বিবাহিত হয় তাহলে 1500 ইন্টু 30/100, এটা বিবাহিত লোক, তাহলে হচ্ছে 450 জন বিবাহিত হয়েছে। তাহলে 450 জন যদি ছেলেদের মধ্যে বিবাহিত হয়, মেয়েরাও 450 জন বিবাহিত হবে, তো তারপর হচ্ছে মেয়েদের 450 জন, মানে একটা ছেলে পিছু একটা মেয়ে, এটাই হিসাব সাধারণত বিয়ের ক্ষেত্রে। তো 450-এর এবার একইভাবে মোট মহিলার সংখ্যা 4,500, বিবাহিত মহিলার সংখ্যা, তাহলে হচ্ছে বিবাহিত মহিলার শতাংশ পার্সেন্টেজ আর কি এত, তাহলে 450 ইন্টু 100, কারণ 450 জনই তো বিয়ে করেছে। ছেলে যদি 450 জন বিয়ে করে, মেয়েরাও 450 জন বিয়ে করবে, তাহলে কাটাকুটি করলে এখানে 10 কাটলে হচ্ছে এখানেও 10, তাহলে 10% হচ্ছে বিবাহিত মহিলা আছে, শতকরা 10% হচ্ছে মহিলাদের মধ্যে বিবাহিত মহিলা। X is twice good as Y and together they complete a piece of work in 20 days. In how many days X will alone finish the work? X Y এর দ্বিগুণ দক্ষ এবং তার একসঙ্গে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে, কতদিনে X একা সেই কাজটি শেষ করবে? তাহলে X Y এদের ওয়ার্ক এফিসিয়েন্সি বলে দিয়েছে, Y এক করলে X সেটা দ্বিগুণ কাজ করতে পারে। এবার Y কাজটা একা করলে হচ্ছে সেটা আচ্ছা টুগেদার তারা একসাথে 20 দিনে কাজটা সম্পূর্ণ করে। তাহলে 20 দিনে যদি পুরো কাজটা কমপ্লিট করে তাহলে একদিনে তাদের কতটা কাজ হবে? একদিনে তাদের ওয়ার্ক ইউনিট কতটা হবে? একসাথে করলে X প্লাস Y ক্যান ডু ইন 1 days। একদিনে কতটা কাজ করবে? 2 ইউনিট, এটা হচ্ছে ওয়ার্ক এফিসিয়েন্সি। 2 প্লাস 1 ইউনিট কাজ করবে, মানে 3 ইউনিট কাজ করবে, তাই তো? তাহলে হচ্ছে 20 দিনে কতটা কাজ করবে? তাহলে একদিনে এতটা করছে, তাহলে 20 দিনে করবে, গুণ হয়ে যাবে 3 ইন্টু 20, মানে 60 ইউনিট কাজ করবে টোটাল। তাহলে এবার জানতে চাইছে যে সেই কাজটি X একা কত দিনে করবে। তাহলে X এর ইউনিটকে, টোটাল ইউনিটকে যদি X এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, কার্যক্ষমতা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? X এর দিন সংখ্যা, তাহলে X ক্যান ডু ফিনিশ দিস ওয়ার্ক ইন কত দিনে? 60/2, মানে 30 দিনে কাজটা করে দেবে। অর্থাৎ টোটাল কাজ, টোটাল ওয়ার্ক ডান বাই ওয়ার্ক এফিসিয়েন্সি, ঠিক আছে? সূত্রটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান
বাই ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এফিসিয়েন্সি। এটা ইন্ডিভিজুয়াল কিন্তু, মানে একজন ব্যক্তি যার বের করতে, ওয়াই বললে ওয়াই দিয়ে ভাগ হতো, তাহলে ওয়াইয়ের হচ্ছে 60 হতো। A man decided to cover a distance of 6 kilometers in 84 minutes. He decided to cover two-thirds of the distance at 4 kilometers per hour and the remaining at the sum different speed. Find the speed after the two-third distance of has been covered. এক ব্যক্তি 84 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নেন। তিনি ওই দূরত্বের 2/3 অংশ 4 কিলোমিটার ঘন্টা বেগে এবং অবশিষ্টাংশ অন্য গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নেন। 2/3 অংশ দূরত্ব অতিক্রান্ত হওয়ার পরের গতিবেগ নির্ণয় করো। তাহলে টোটাল 6 কিলোমিটার যাবে পথ, এবং এটা হিসাব করে নিয়েছে 84 মিনিটে যাবে। 84 মিনিট মানে কত? 1 ঘন্টা 24 মিনিট, 24 মিনিট। তিনি ওই দূরত্বের 2/3 অংশ 4 কিলোমিটার পার ঘন্টা হয়েছে, তাহলে 6 গুণ 2/3 অংশ মানে কত? 3 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 4 কিলোমিটার। 4 কিলোমিটার যাবে কত? 4 কিলোমিটার পথ গিয়েছে, 2/3 অংশ গেছে কত? 4 কিলোমিটার পার ঘন্টা। কতটা সময় লেগেছে? তাহলে 1 ঘন্টায় 4 কিলোমিটার ঘন্টা গতিবেগে যাওয়ার অর্থ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এই 4 কিলোমিটার পথ গেছে 4 কিলোমিটার পার আওয়ার, মানে এই সময় লেগেছে কত? 1 ঘন্টা। মানে 1 ঘন্টায় তো 4 কিলোমিটার পথ যায়, আর তাহলে তাকে 2/3 অংশ পথ মানে 4 কিলোমিটার পথ, এই পথটা যেতে সময় লেগেছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট তো চলে গেছে। হাতে পড়ে রয়েছে কত? 24 মিনিট পড়ে আছে। এই 24 মিনিট পথ কতটা পথ যেতে হবে? তাহলে 6 মাইনাস 2 মানে 2 কিলোমিটার পথ হাতে পড়ে আছে। এই 2 কিলোমিটার পথকে তাকে 24 মিনিটে যেতে হবে। তাহলে রেস্ট ডিস্টেন্স হি কভার্ড, বাকি ডিস্টেন্সে সে কতটা কভার করবে? সে কভার করবে হচ্ছে 2/24 মিনিট। এবার এটাকে ঘন্টায় নিয়ে যাবো আমরা, যেহেতু কিমি পার ঘন্টায় আছে, ভাগ করে দিলাম 60 দিয়ে, ডিস্টেন্স বাই টাইম। তাহলে 2/24 গুণ 60, তাহলে হচ্ছে 12 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি সে সাইকেল চালায় বা গাড়ি চালায়, যা চালাক, সে হচ্ছে ওই নির্দিষ্ট টাইম অর্থাৎ 84 কিলোমিটার পথ 84 মিনিটে 6 কিলোমিটার পথে অতিক্রম করতে হবে। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ইন 1 hour এ বোট গোজ 11 কিলোমিটার পার আওয়ার অ্যালং দ্য স্টিম অ্যান্ড 5 কিলোমিটার পার আওয়ার এগেনস্ট দ্য স্টিম। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইন কিমি পার আওয়ার ইজ। 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। স্থির জলে নৌকাটির গতিবেগ হলো কত? তাহলে এখানে বলেছে স্রোতের প্রতিকূলের গতিবেগ আর স্রোতের অনুকূলের গতিবেগ বলে দিয়েছে। স্থির জলের গতিবেগের সূত্র কি? অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ বাই স্থির জলের গতিবেগ, এটা হচ্ছে সূত্র। তাহলে অনুকূলের গতিবেগ বাই 2 আর কি। তাহলে অনুকূলের গতিবেগ কত? 11, প্রতিকূলের হচ্ছে 5, বাই 2 করে দাও, তাহলে 16/2 মানে হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার গতিবেগ হবে। ওহো সরি, হ্যাঁ না ঠিক আছে, নৌকার গতিবেগ জানতে, স্রোতের গতিবেগ না, নৌকার গতিবেগই জানতে গেছে, তাহলে রাইটই আছে। তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ হবে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি কেউ না জানো সূত্রটা লিখে দিচ্ছে এখানে। স্থির স্রোতের অনুকূলের, আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগের সূত্র, স্রোতের অনুকূলের গতিবেগ যোগ স্রোতের প্রতিকূলের গতিবেগ বাই 2, এটা হচ্ছে আমাদের সূত্র। দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ দ্য মাদার অ্যান্ড দেয়ার সন ইজ 6:5:1। তাহলে ফাদার, মাদার আর সনের রেশিও অনুপাত কত? প্রেজেন্ট এজের 6:5:1। When son will attain the present age of his father, at the time the sum of their age will be 135 years. Find the present age of the mother. পিতা, মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:5:1।
যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের তিনজনের বয়সের সমষ্টি হবে 135 বছর। মায়ের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে দেখো পিতা মাতা পুত্রের বয়সের অনুপাত বলে দিয়েছে। তাহলে বলছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তাহলে এগুলোকে ধরে যদি এক্স রেশিওটা এক্স করে নিলাম আমরা কাজের সুবিধার জন্য, আনুপাতিক ধ্রুবক এক্স ধরে নিয়েছি। তাহলে পিতার বয়স 6x, মাতার বয়স 5x আর পুত্রের বয়স x। তাহলে যখন বলছে পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তাহলে পিতার প্রেজেন্ট এজ কত, ফাদারের হচ্ছে 6x, মাদারের হচ্ছে কত 5x আর সনের হচ্ছে কত x। তাহলে যখন বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের সমান হবে, সরি পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তাহলে পিতার বর্তমান বয়স 6x, এর সাথে 5x যদি যোগ করি তাহলেই হচ্ছে পাবো তো পিতার বর্তমান বয়স। তাহলে যখন পুত্র যখন এখানে চলে যাবে তখন পিতার কত বছর হবে, পিতার সাথে 5x যোগ হবে, মাতার সাথে 5x যোগ হবে, তাহলে কত হবে 10x আর এর দিকে হচ্ছে 11x। এবার বলেছে তাদের তখন তিনজনের বয়সের সমষ্টি হবে 135 বছর। তাহলে এই তিনটের যোগফল কত হবে, 6, 10 আর 11, 20, 27, 27x। তাহলে এইটার সমান সমান বলে দিয়েছে যে 135 বছর হবে। তাহলে x এর ভ্যালু কত হবে 5, x এর ভ্যালু হবে আমাদের কত 5। তাহলে x এর ভ্যালু যদি 5 হয়, মাতার বর্তমান বয়স জানতে চাচ্ছে, মাতার বর্তমান বয়স কত 5x, তাহলে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 মানে হচ্ছে কত 25 ইয়ার্স, 25 বছর হচ্ছে বয়স হবে। The average of 10 numbers is 20. If each number is increased by 5, then what is the new average? 10টি সংখ্যার গড় হলো 20, প্রতিটি সংখ্যা যদি 5 করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় কত? 10টি সংখ্যার গড় হচ্ছে 20, তাহলে 10টা সংখ্যার মোট সমষ্টি হবে 20, 10 গুণ 20 200। এবার বলেছে যে যদি প্রতিটি সংখ্যা 5 করে বৃদ্ধি পায়, মানে মোট 10টা সংখ্যা তো, তাহলে 5 করে বৃদ্ধি পাবে মানে কি প্রত্যেকের 5 করে 50 বৃদ্ধি পাবে, মোট টোটালে 200 যোগ 50 মানে 250 হয়ে যাবে। বলছে তাহলে নতুন গড় কত, সংখ্যা তো 10টাই আছে, তাহলে 250 বাই নতুন গড়, নতুন গড় সমান সমান কত হবে 250 বাই 10 মানে হচ্ছে 25 নতুন গড়। তাহলে অ্যান্সার হবে কত ডি। There are 62 questions in a test. Each correct answer gives 2 marks and for each wrong answer 1 mark is deducted. Raman scored 34 marks and he attempted all the questions. Find the number of the questions Raman answered correctly. একটি পরীক্ষায় মোট 62টি প্রশ্ন ছিল, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছিল। রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তা নির্ণয় করো। তাহলে ধরে নেই এখানে রমেন এক্সট্রা সঠিক দিয়েছিল, এক্সট্রা ভুল দিয়েছিল। আচ্ছা ধরে নেই আমরা রমেন এক্সট্রা সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে হচ্ছে এক্সট্রা সঠিক উত্তর, আর ভুল দিয়েছে কটা 62 মাইনাস এক্স, মানে টোটাল 62টা প্রশ্ন অ্যান্সার দিয়েছে, তাহলে তার মধ্যে 62 মাইনাস এক্সটা হচ্ছে ভুল উত্তর দিয়েছে, ভুল উত্তর দিয়েছে। তাহলে এক্সটার জন্য কত করে মার্কস পাচ্ছে, 2 করে গুণ হচ্ছে 2 2x হচ্ছে, আর ভুলগুলোর জন্য কত করে মার্কস পাচ্ছে 62 মাইনাস এক্স ইন্টু 1, তাই তো। এবার টোটাল তার মার্কস হয়েছে দাঁড়িয়েছে 34, তাহলে এখান থেকে কত 2x বা 2x প্লাস 62, আচ্ছা এখানে মাইনাস হবে, এটা মাইনাস, তাহলে এখানে মাইনাস 62 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে, কারণ বিয়োগ হচ্ছে যেটা নাম্বার বাদ গেছে ভুলের জন্য 34, বা 3x ইকুয়াল টু 34 প্লাস 62 ইকুয়াল টু হচ্ছে 96, বা x ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 2 6 3 3 32। তাহলে সে পরীক্ষায় কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল 32টি, x এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 32। 20 men complete a job in 10 days. After 5 days, 20 more men join the group. Then how many total days are needed to complete the entire job? 20 জন লোক একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, 5 দিন পরে আরও 20 জন লোক দলে যোগ দিল, তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? তাহলে 20 জন লোক যে ডে, আচ্ছা ডে না এখানে, আচ্ছা লেবার জোন আর কি, জোন দিন, 20 জন লোক একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, 5 দিন কাজ হয়ে গেছে, তাহলে আরও 5 দিন হাতে পড়ে রয়েছে। তাহলে
20 জন লোক সেই কাজটা 5 দিনেই করতো, কিন্তু এর সাথে আরও 20 জন যোগ হয়ে গেছে। 20 জন যোগ হলে মোট লোক সংখ্যা হয়ে গেছে 40। তাহলে এই 40 জন লোক কতদিনে কাজটা কমপ্লিট করবে? তাহলে একজন লোক কত দিনে করবে? 20 গুণ 5 দিনে করবে। আর 40 জন লোক আর একটু কম দিনে করবে, তাহলে 20 তাহলে কত হচ্ছে? 2.5 দিনে কাজটা কমপ্লিট হবে বাকি। এবার বলেছি টোটাল কাজটা কত দিনে কমপ্লিট হবে? 5 দিন আগে হয়ে গেছিলো, আর পরে লাগলো কত দিন? 2.5 দিন। অতএব মোট সময় আগের 5 আর এখন 2.5 যোগ হয়ে গেল, তাহলে 7.5 দিন সময় লাগবে। অপশান এ হচ্ছে রাইট অপশান।